আমাদের আজকের গল্প সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ভূত, প্রেত, দৈত্য, দানব, যাগযজ্ঞ, কুসংস্কার, কোনো ধরনের অলৌকিক বিষয়কে আমাদের চ্যানেল গল্পকথা কখনোই সমর্থন করে না। লেখক শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরে উক্ত বিষয়গুলির উল্লেখ করে থাকেন। আশা রাখব আমাদের সমস্ত শ্রোতারা কুসংস্কার মুক্ত হয়ে গল্প শোনার আনন্দে গল্পগুলিকে গ্রহণ করবেন। অন্ধকার, শুনশান অমাবস্যার রাত। এক হাত দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যায় না। দুদিন আগের তুমুল বৃষ্টির ফলে নিশ্চিন্দপুরের গ্রামের মেঠো এবড়ো খেবড়ো পথের স্থানে স্থানে জল জমে কাদার সৃষ্টি করেছে। তারই মধ্যে একজনের পায়ের দ্রুত শব্দ পাওয়া যাচ্ছে, যেন কোনো কিছুর থেকে পালাতে এই আধার রাতে সে ঘরের নিশ্চিত আশ্রয় ছেড়ে পথে বেরিয়েছে। জল কাদাকে উপেক্ষা করে সে এগিয়ে চলেছে স্টেশনের দিকে। মাঝে মাঝে অবশ্য তার পদশব্দ ক্ষীণ হচ্ছে। আসলে সে পিছন ঘুরে দেখে নিচ্ছে কেউ তাকে অনুসরণ করছে না তো। এখন যদি তার মুখে সামান্য আলো ফেলা হয় তবে দেখা যাবে তার মুখে এখন একই সাথে যুগপৎ খেলা করছে ভয় ও সাবধানতা। কিন্তু কেন এই ভয়, কেনই বা সাবধানতা? বারবার পিছন ঘুরে দেখতে গিয়ে রুদ্ধ হচ্ছে তার গতি। এদিকে ধুতির কাছা খুলে তা পথের জল কাদায় পড়ে একেবারে নোংরা হয়ে গেছে। ঘামে ভিজে পরনের ফতুয়াটা লেপ্টে গিয়েছে শরীরের সাথে। পথের দুপাশে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো এক পা বিশিষ্ট দানবের মতোই মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই সব গাছের ওপর থেকেই একটা প্যাঁচা কর্কশ্বরে ডেকে উঠে রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। লোকটা কান পেতে শোনার চেষ্টা করলো পিছনে কারো পা টেনে টেনে চলার শব্দ আসছে কিনা। হ্যাঁ, ওই তো শুনতে পাচ্ছে সে। কেউ একজন অতি কষ্টে তার ভারী শরীরটা যেন টানতে টানতে এগিয়ে আসছে তারই দিকে। লোকটার ভয় এবার চতুর্গুণ বেড়ে গেল। ধুতি সামলে সে দৌড়ানোর উদ্যোগ করল, কিন্তু জল কাদা বিশিষ্ট পিচ্ছিল এবড়ো খেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল সে। ডান পায়ের গোড়ালিতে দারুণ ব্যথা পেয়ে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। হাতের মধ্যে আঁকড়ে থাকা পুডলিটা আরো শক্ত করে ধরে রাখলো সে বুকের কাছে। কিছুতেই এটাকে হাতছাড়া করা যাবে না। এটাই যে এখন তার বেঁচে থাকার একমাত্র পথ। সেই জিনিসটা কিছুতেই সে অন্য কারোর হাতে তুলে দেবে না। ছুটে পালাতে হবে এক্ষুনি তাকে এখান থেকে। কিন্তু পায়ে যা ব্যথা লেগেছে তাতে তার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। ছুটে পালানো তো অনেক দূরের ব্যাপার। এবার নিকষ কালো রাতের বুক চিরে তার সামনে এসে দাঁড়ালো আরও একটা জমাট বাঁধা অন্ধকার। আকৃতিতে সে খড়বোকায়, হাত পা মোটা মোটা আর বেটে বেটে। পড়ে থাকা লোকটির চোখ মুখ ভয়ে সাদা হয়ে গেল। এবার নিয়তির অমোঘ পরিণতিকে মেনে নিয়ে বেটে খাটো লোকটি তার মোটা হাত দিয়ে সজোরে পড়ে থাকা মানুষটির মাথায় এক আঘাত হানল। তার মাথার খুলি ফেটে দুই ফাঁক হয়ে গেল। লাল রক্তের সাথে বেরিয়ে এলো থকথকে ঘিলু। পথের জল কাদার সাথে মিশে গিয়ে সেটি এক অদ্ভুত রঙের সৃষ্টি করল। সেদিকে তাচ্ছিল্য ভরে একবার তাকিয়েই এক হ্যাঁচকা টানে লোকটির বুকের ভেতর থেকে কেড়ে নিল বাক্সটা। তারপর যেমন ধীর পায়ে পা টেনে টেনে এসেছিল সে, সেভাবেই ফিরে গেল নিজের স্থানে। পাশের ঝোপের আড়াল থেকে একজন প্রায় নিঃশ্বাস বন্ধ করে রেখে বিস্ফারিত নেত্রে প্রত্যক্ষ করল এই হত্যা।
আপনারা শুনছেন অঙ্কিতা সরকারের কাহিনী অবলম্বনে ভোগ লিপ্সা। গল্পে শঙ্করলালের চরিত্রে রাজকুমার, শিবলালের চরিত্রে অত্রি, রঘুর চরিত্রে শুভজিৎ, কনকের চরিত্রে মৌপেই, কমলার চরিত্রে সাহানা, সীতেশ এবং গল্প পাঠে আমি অয়ন। পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং এবং সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা চ্যানেল। শুরু হচ্ছে ভোগ লিপ্সা। দাদা, চাপা গলার ডাক শুনে ঘুরে তাকালেন 50 বছর বয়সী সৌম্যকান্তি পুরুষ। বউবাজারের একচ্ছত্র গ্রহরত্নের কারবারি চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জির অন্যতম কর্ণধার শঙ্করলাল চ্যাটার্জি। প্রচণ্ড ব্যক্তিত্বময় এই পুরুষের পরনে চুনুট করা ধুতি, ধবধবে সাদা পাঞ্জাবির বুকের কাছে সোনার বোতাম লাগানো, গা থেকে ভুরভুর করে ভেসে আসছে ফরাসি আতরের গন্ধ। দুই হাতের 8টি আঙুলে বিভিন্ন রত্নের আংটি দেখে সহজেই অনুমান করা যায় মানুষটি খুবই শৌখিন। পিছন থেকে যিনি তাকে ডাকলেন তিনি তার ছোট ভাই শিবলাল চ্যাটার্জি। এই বিশাল গ্রহরত্নের কারবার দুইজনের নামে হলেও শিবলাল তার দাদার ছত্রছায়াতে থাকতেই ভালোবাসেন, আর ভাইয়ের এই অনুগত্যে নিজেকে সবসময় কর্তা ভাবার সুযোগ শঙ্করলালও হাতছাড়া করতে চান না। ভাই যে কি বিষয়ে কথা বলতে এসেছেন তা বিলক্ষণ বুঝতে পারলেন শঙ্করলাল। ইশারায় তাকে নিজের ঘরে আসতে বলে জুতো মশমশিয়ে ভিতরে চলে গেলেন তিনি। অনুগত প্রজার মতো শিবলালও দাদার পিছন পিছন গিয়ে সে ঘরে প্রবেশ করলেন। দরজাটা ভেজিয়ে দিয়ে সামনের চেয়ারে বসে তিনি প্রায় ফিসফিসিয়ে বলে উঠলেন, গুরুদেব বললেন ওই এত আস্তে আস্তে কথা বলছিস কেন? এই ঘর থেকে শব্দ বাইরে যায় না। বিরক্ত হয়ে ভাইকে থামিয়ে দিয়ে বলে উঠলেন শঙ্করলাল। দাদার ধমক খেয়ে শিবলাল প্রথমে থতমত খেয়ে একটু চুপ করে গেল, তারপর আবার নিজেকে সামলে নিয়ে দ্বিগুণ উত্তেজনায় বলে উঠলেন, হ্যাঁ দাদা, আসলে ভুলে গিয়েছিলাম আর কি। যা বলছিলাম, গুরুদেবের কাছ থেকেই সোজা এখানেই চলে এলাম। ওনাকে সব কথা খুলেই বলেছি আমি। উনি কিছু গণনা টননা করে বললেন কি সব গ্রহ নক্ষত্রের অবস্থান এখন নাকি মোটে সুবিধের নেই, তাই ব্যবসা এখন মন্দা চলছে। সে তো বুঝলাম, কিন্তু এর প্রতিকারের উপায় কিছু বলেছেন উনি? গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন শঙ্করলাল। শিবলাল এবার উত্তেজনায় সামনের বড় টেবিলটার উপরে ঝুঁকে পড়ে বললেন, হ্যাঁ দাদা, সে বলেছেন। গুরুদেব বলেছেন একটা নীলা, রক্তমুখী নীলা এনে দোকানে পুজো করে স্থাপন করতে হবে, তবেই আমাদের ব্যবসার রমরমা ফিরে আসবে আবার। নীলা? রক্তমুখী নীলা? এ কি সোনার পাথর বাটির মতন আবদার? রক্তমুখী নীলা নামে বাস্তবে কোনো রত্নের অস্তিত্ব আছে নাকি? সে তো গুপ্তধনের গল্প, সিনেমায় দেখা যায়। তুই বলিসনি গুরুদেবকে? অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন শঙ্করলাল। তার আজকাল বড় অল্পেই ধৈর্যচ্যুতি ঘটছে। অবশ্য তাতে তাকে দোষ দেওয়াও যায় না। বউবাজারে তাদের বহু বছরের পুরনো গ্রহরত্নের একচেটিয়া কারবার। ইদানিং তাতে ভাটা পড়েছে। আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দোকানগুলি যে এর একমাত্র কারণ তা আর আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু আরও একটা কারণ আছে। কিছু পুরনো খদ্দের আছেন যারা একটা রূপোর চামচ কিনতেও এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে যান না, যারা তার বাবার আমলের খদ্দের। ইদানিং তাদের কাছ থেকে অভিযোগ আসছে যেসব রত্ন তারা নিয়ে যাচ্ছেন বিশ্বাস করে, দুদিন যেতে না যেতেই সেসব থেকে নাকি রং উঠে সাধারণ স্বচ্ছ পাথরে পরিণত হচ্ছে। প্রথম কয়েকটা অভিযোগ পাওয়ার পর বদলে দিয়েছিলেন সেসব জিনিস, কিন্তু ক্রমাগত একই অভিযোগ আসায় রীতিমতো চিন্তিত চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জির দুই কর্ণধার। এ যাবৎ যাদের কাছ থেকে রত্ন কিনে এসেছেন তাদেরকে অবিশ্বাস করতে বেঁধেছে, কিন্তু চুপি চুপি
অন্য ডিলারের কাছ থেকে রত্ন কিনেও যখন কোনো সুরাহা হলো না, তখন বাধ্য হয়ে গুরুদেবের শরণাপন্ন হতে হলো। কে জানে এতদিনের ফুলে ফেপে ওঠা ব্যবসায় আবার কার নজর লাগলো। কিন্তু গুরুদেবের বিধান শোনার পর নিশ্চিন্ত হওয়ার বদলে কপালে দুশ্চিন্তার ভাঁজের সংখ্যা আরো দুটো যেন বেড়ে গেল শঙ্করলালের। দাদার প্রশ্নের উত্তরে শিবলাল আমতা আমতা করে বললেন, আগে করেছিলাম তো, আমি তো জিজ্ঞেস করলাম। উনি বললেন এই রক্তমুখী নীলা নাকি গচ্ছিত আছে আমাদের বংশেই। এই খোঁজার জন্য আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। উনি বললেন মুর্শিদাবাদের বাড়িতেই নাকি রাখা আছে রক্তমুখী নীলা। সমস্যার এত সহজ সমাধান হয়ে যাওয়ায় শঙ্করলালের হৃদয় উৎফুল্ল হয়ে উঠল। মুর্শিদাবাদে তাদের বিশাল বাড়ির কোনো এক সিন্ধুকেই হয়তো রাখা আছে এই নীলা। তাদের বাবা নিশ্চয় লুকিয়ে রেখে গেছেন তা সকলের অজান্তে। গুরুদেব তো তাদের গৃহে তাদের বাবার আমল থেকেই পূজিত হয়ে আসছেন। তাকে হয়তো বলে গেছেন বাবা, স্বর্গীয় রতনলাল চ্যাটার্জি। শঙ্করলাল উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। কাল পরশুর মধ্যে তুই না হয় সীতেশকে নিয়ে চলে যা দেশের বাড়িতে। সব চাবি টাবি আমি তোকে দিয়ে দেব, ভালো করে খুঁজলেই পেয়ে যাবি। বেশি দেরি করে লাভ নেই, আমি বরং আজ উঠি। শঙ্করলাল এবার চেয়ার থেকে সত্যিই উঠে পড়েন। আজ একবার কমলার কাছ থেকে ঘুরে আসবেন বলে মনস্থির করলেন। এ কদিন ব্যবসার চিন্তায় তার কথা মাথা থেকে প্রায় উবেই গিয়েছিল। বেটি নিশ্চয় খুব রাগ করেছে। যাওয়ার সময় হাতে করে না হয় একটা ফুল কাটার নাকচাবি নিয়ে যাবেন দোকান থেকে। কমলার ভরা যৌবনের ডাগর ডগর শরীর, নাকচাবি পেয়ে তার উচ্ছ্বসিত মুখটার কথা মনে পড়তেই উত্তেজনায় শঙ্করলালের 50 বছরের যৌবনও টকবক করে ফুটতে লাগল। কিন্তু তার সেই তপ্ত কামনার আগুনে এক বালতি শীতল জল ঢেলে দিল শিবলালের পরের কথাগুলো। তিনি কাচুমাচু মুখে বললেন, আগে সেটাই তো সমস্যা। গুরুদেব বললেন সকলের চোখের সামনে বা কোনো সাধারণ জায়গায় রাখা নেই ওই নীলা। তাহলে কোথায় রাখা আছে বললেন? আগে আমি তো অনেক অনুরোধ করলাম, কিন্তু তিনি কিছুতেই কিছু বললেন না। বললেন সময় আসলে উনি আমাদেরকে সে কথা বলবেন। বিরক্তি আর বিস্ময়ে শঙ্করলালের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে রইল। বিড়বিড় করে তিনি কি একটা বললেন। সব বুঝলো কি? কমলার ভরা যৌবনের শরীরের চিন্তা মাথা থেকে উবে গিয়ে ব্যবসার চিন্তাটা আবার জাকিয়ে বসল। শঙ্করলাল গ্রহরত্নের কারবারি হলেও এইসবে কিন্তু তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। স্ত্রী কনকের জোড়াজুড়িতে বাড়ির পুজো আচ্ছায় উপস্থিত থাকেন বটে, কিন্তু তার নিতান্তই বাধ্য হয়ে। হাতের আংটিগুলি অবশ্য নিজের ইচ্ছাতেই ধারণ করেছেন। গ্রহরত্ন ব্যবসায়ী নিজে যদি অলংকার দেখিয়ে তার গুণাগুণ ব্যাখ্যা করেন, তবে ক্রেতার বিশ্বাসযোগ্য হয়ে ওঠা যায় খুব সহজেই। গুরুদেবের প্রতি তার ভরসা বিশেষ নেই ঠিকই, কিন্তু বাবার আমলের মানুষ, অনেক গুপ্ত কথা হয়তো তার জানা। তাই বিপদে আপদে তার কাছে ছুটে গিয়ে তার বিশ্বাস অর্জন করে তাকে পাশে রেখেছেন নিজেদের। এবার শঙ্করলাল ব্যস্ত গলায় বললেন, বেশ, তো তুই আর সীতেশ চলে যা ওখানে। গুরুদেব যখন বলেছেন তখন তিনি ঠিক সময় পৌঁছে যাবেন। তোরা বরং আগে ভাগে গিয়ে একটু খোঁজ করতে লাগ। আমি চললাম আজ। শঙ্করলাল এবার সত্যিই উঠে চলে গেলেন। শিবলাল আর তাকে আটকালেন না। ব্যবসার চাপ থেকে মুক্তি পেতে দাদা যে মাঝে মাঝে কোথায় যান তা তার জানা আছে বিলক্ষণ। দাদা বেরিয়ে যেতে তিনিও বেরিয়ে এলেন দোকান থেকে, চললেন বাড়ির উদ্দেশ্যে। পড়ার বইয়ের ভিতরে গোপন একটা কাগজ লুকিয়ে খুব সন্তর্পণে পড়ছিল সীতেশ। বাড়িতে এসব জিনিস আনা যেমন ঝুঁকিপূর্ণ, পড়া তার চেয়েও বেশি ঝুঁকির কাজ। এমনিতেই চারপাশে যা হচ্ছে
তাতে তাকে বাড়ি থেকে কলেজ যেতে দিতেই মা জেঠিমাদের আপত্তির শেষ নেই। তার উপর শীতেশ আবার বাড়ির গাড়ি নিয়ে না গিয়ে ট্রাম আর বাসেই যাতায়াত করে, তাই সে বাড়ি থেকে বেরোলেই ভয়ে কাটা হয়ে থাকে বাড়ির লোক। তার উপর যদি জানতে পারে চুপি চুপি নকশালদের দলে সে নাম লিখিয়েছে, তাহলে আর রক্ষে থাকবে না। বইয়ের ভিতরে পর্চা লুকিয়ে পড়ছিল ঠিকই শীতেশ, কিন্তু তার মন ছিল সজাগ। আচমকা কারোর গলার আওয়াজ পেলেই যাতে জিনিসটা লুকিয়ে ফেলতে পারে, তাই সে নিজেকে প্রস্তুত রেখেছিল। একসময় বাইরে থেকে বাবার গলা পেয়েই জিনিসটা ব্যাগে লুকিয়ে রেখে টেবিল ছেড়ে উঠে গেল সে। ঘর থেকে বাইরে বেরোতেই শিবলাল ছেলেকে বললেন, শোন, কয়েকদিনের জন্য প্রয়োজনীয় জিনিস ও কিছু জামা কাপড় একটা ব্যাগে ভরে নিবি। কাল সকালেই তুই আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। একবার দেশের বাড়ি যেতে হবে, সরকারি কাজ আছে। শীতেশ বাবার বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সায় দিল। মনে মনে হাজারটা প্রতিবাদের বুলি বুদবুদের মতো ফুটে উঠেই মিলিয়ে গেল। একটা শব্দও সে উচ্চারণ করতে পারল না। আসলে কলেজে গিয়ে যতই সে নকশালদের দলে নাম লেখাক, নিজেকে তাদেরই একজন বলে প্রমাণ করার জন্য সমস্ত বিলাস বাসন ত্যাগ করে বুর্জুয়াদের বিরুদ্ধে যতই প্রতিবাদের ঝড় তুলুক না কেন, বাড়িতে এখনো বাবা জেঠুর মুখের উপর কথা বলতে সে পারে না। কিন্তু শীতেশ কিছু বলতে না পারলেও তার মা স্বামীকে কিছু বলার জন্য উসখুস করতে লাগলেন। কিন্তু বড় জায়ের সম্মুখে স্বামীর সাথে কথা বলা এই বাড়ির নিয়ম বিরুদ্ধ, তাই তার সকল উসখুসি সার হলো। তবে তার হয়ে প্রশ্ন জিজ্ঞেস করলেন কনক। উদ্বিগ্ন স্বরে দেওরকে সে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ঠাকুরপো? হঠাৎ দেশের বাড়ি যেতে হবে কেন? কোনো কোনো বিপদ আপদ হয়নি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কোথায়? কনক হলেন ভারতবর্ষের হাজার হাজার সেই সব নারীদেরই একজন, যারা মনে করেন তাদের সংসারে এই বুঝি কেউ কুনজর দিল, সর্বদা তারা তটস্থ হয়ে থাকেন, এই বুঝি কোনো বিপদ এলো। ভীত ঘরোয়া কনকের সারা দিন কাটে ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর সেবায়। ঠাকুর দেবতা গুরুদেব মন্ত্রে তার অগাধ ভক্তি। তার ফলে এই বাড়ির প্রত্যেকের আঙুলে, বাহুতে, গলায় আংটি, তাবিজ এবং কবজের ছড়াছড়ি। কনক হলেন সেই পবিত্রতা নারী, যিনি স্বামী অন্য বহুভোগ্যা নারীতে আসক্ত জেনেও নিজের দিন শুরু করেন স্বামীর পদদক্ষে। বৌদির কথায় বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করলেন না শিবলাল, বরং শান্ত স্বরে বললেন, খুব জরুরি দরকার, তাই দাদা আমাকে আর শীতেশকে যেতে বললেন। তাছাড়া গুরুদেব যাবেন 3-2 পর। গুরুদেবের কথা শুনেই দুই রমণী আশ্বস্ত হলেন কিছুটা। শীতেশের মা শীতেশকে ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে নিতে বললেন। শীতেশ ঘরে চলে এলো। দরজা বন্ধ করেই তার মধ্যে একটা নিষ্ফল আক্রোশ জন্ম নিল। কাল কলেজে তার একটা সভা আছে। ওদের দলপতি বলেছিল কাল ওকে মঞ্চে উঠে কিছু বলার সুযোগ করে দেবে। সে সব গেল। ওখান থেকে ফিরে ওদের কাছে গিয়ে কি জবাব দেবে শীতেশ? ওরা তো জানেও না যাদের বিরুদ্ধে ওদের এই বিপ্লব, সেই ধনবান শ্রেণীর শীতেশও একজন। নিজের উপর প্রচণ্ড রাগ হলো ওর। কেন সে বাবার মুখের উপরে না বলতে পারল না? কেন সে সব মেনে নিল? কবে প্রতিবাদ করতে গর্জে উঠতে শিখবে সে? কি বাবু, আজকাল কি কমলার কথা আর মনে পড়ে না গো? কদিন পরে আমার ঘরে এলেন বলুন তো? নতুন কাউকে মনে ধরল বুঝি? ছোট্ট খুপড়ি ঘরে একটা ছোট্ট চৌকিতে শঙ্করলালের বুকের উপরে শুয়ে তার নগ্ন বুকে আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে অনুযোগের স্বরে বলল বারাঙ্গনা কমলা। অনেকদিন পর শঙ্করলালকে নিজের ঘরে পেয়ে
সবকিছু সুদে আসলে উসুল করে নিতে চায় সে। কিন্তু শঙ্করলাল তখন অন্য চিন্তায় মগ্ন। কমলার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ল কমলা। এতদিন পর এসে সামান্য একজোড়া কানের দুল দিয়ে কমলাকে সন্তুষ্ট করা যায় না। সে আবার বলে উঠল, ও বুঝেছি, এখন তোমার নতুন পাখিতে মন মজেছে। এই কমলা হারামজাদিকে আর ভালো লাগবে কেন? বলেই শঙ্করলালের বুকের ওপর থেকে উঠে পড়তে যায় সে। আর তখনই হুঁশ ফেরে শঙ্করলালের। এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে তার শঙ্খশুভ্র স্তন যুগল চেপে ধরেন নিজের বুকে। মুখে হাসি ফুটে ওঠে কমলার। শঙ্করলাল বলেন, ব্যবসা নিয়ে বড়ই চিন্তায় আছি রে কমলা, তাই তোর কাছে আসতে পারিনি। রাগ করিস না, তুই ছাড়া আমার আর কে আছে বল। এই সুযোগ, ঠিক এই সুযোগটারই তো অপেক্ষা করছিল কমলা। শঙ্করলালের আঙুলের সাথে নিজের আঙুল জড়িয়ে আদুরে পায়রার মতো তার শরীরে লেপ্টে রইল সে। একসময় তার চোখ আটকে গেল শঙ্করলালের হাতের একটি আংটির দিকে। ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখতে দেখতে মুগ্ধ চোখে সে বলে উঠল, বাহ, এটা তো খুব সুন্দর দেখতে। আগের বারে তো দেখিনি। নতুন বুঝি? শঙ্করলাল মাথা নেড়ে হেসে বললেন, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে নিয়ে এসেছে তোর গিন্নিমা। তোর পছন্দ হয়েছে? কমলা লাজুক মুখে মাথা নেড়ে সায় দিল। শঙ্করলাল আর একটু ঘনিষ্ঠ হয়ে বললেন, বেশ, পরের দিন তোর জন্যও একটা এমন নিয়ে আসবো। না, না কেন? আমার এটাই চাই, এই তোমার হাতেরটা। কিন্তু এটা তো থাক, লাগবে না। আমি ঠিক বুঝেছি, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। বিষণ্ণ মুখে বলে ওঠে কমলা। সুখের সময় পেরিয়ে যাচ্ছে দেখে শঙ্করলাল বলে ওঠেন, আচ্ছা আচ্ছা, এই নে, তুই এটাই নে। আর রাগ করে থাকিস না, এবার কাছে আয়। এরপর আংটিটা নিজের হাত থেকে খুলে কমলার আঙুলে পরিয়ে দিয়ে দুহাত বাড়িয়ে তাকে কাছে ডাকেন শঙ্করলাল। উপহার পেয়ে সুখী কমলা ঝাঁপিয়ে পড়ে তার বুকে। নিশ্চিন্দপুরের এই জমিদার বাড়িতে যখন বাবার সাথে এসে ঢুকল সীতেশ, সূর্য তখন মধ্য গগনে পৌঁছে গেছে। মাঘ মাসের বেলা বলেই এই তাপ শরীরে জ্বালা ধরানোর বদলে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। তাদের এখানে আসার সংবাদ আগে থেকে জানতো না বাড়ির রক্ষাকর্তা রঘু, তাই খাবার ব্যবস্থা করতে তার সময় লাগবে বেশ খানিকটা। সেই ফাঁকেই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল সীতেশ। এই বাড়িতে আগে কখনো সে আসেনি। শুধু সে কেন, তার জেঠতুতো দুই দিদি, তার মা, এমনকি তার জেঠি কনকও কখনো এই বাড়িতে পা দেননি। জেঠুর মুখে এই বাড়ির কথা, তাদের বিলাস ব্যসনে কাটানো পূর্বপুরুষদের কথা শুধু গল্পই শুনে গেছে। এই বাড়িতে আসার কথা কেউ কখনোই মুখে আনেনি। কেন যে আনেনি, কেন যে এত সুন্দর পরিবেশে এই রকম একটা বাড়িকে তারা ব্রাত্য করে রেখেছে, তা বুঝে উঠতে পারল না সীতেশ। সাহস করে বাবাকে প্রশ্নটা করেই ফেলল সীতেশ। ছেলের প্রশ্ন শুনে তার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন শিবলাল। বাবার এই দৃষ্টির সামনে বরাবরের মতোই কুঁকড়ে গেল সীতেশ। গভীর কণ্ঠে শিবলাল বললেন, দাদা চান না তাই? ছোট্ট একটা বাক্য, এটুকুই যথেষ্ট ছিল সীতেশের মনে বিতৃষ্ণার উদ্রেক ঘটানোর জন্য। সব জায়গায় যে কেন জেঠুর নির্দেশ মেনে চলতে হয় সেটাই সে বুঝতে পারে না। এখানে আসতে আসতেই গাড়ির জানলা দিয়ে ছবির মতো সুন্দর গ্রামটা দেখে
মন জুড়িয়ে গিয়েছে শীতেশের। চারিদিকে শুধু সবুজের সমারোহ। দুপাশে বিস্তীর্ণ ধানের জমি, তাতে মাথা উঁচিয়ে অভ্যর্থনা জানাচ্ছে সবুজ ধান গাছেরা। মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা। রাস্তার পাশের গাছগুলোও যেন মাথা দুলিয়ে তাদের অভিবাদন জানাচ্ছে। কলকাতার শহরের মতো এখানে ইট কাঠের জঙ্গল নেই, সব বাড়ি মাটির তৈরি। তাতে খড়ের বা হোগলার চাল রয়েছে, রয়েছে ধানের মড়াই, গোয়াল ঘর, তুলসী মঞ্চ। তুলসী মঞ্চে আঁকা সুন্দর আলপনা পরিচয় দিচ্ছে নিপুণ গৃহস্থালির। পুকুর বিলে টলটল করছে কাকচক্ষু জল, তাতে চড়ে বেড়াচ্ছে হাঁসেরা। সব মিলিয়ে ভারী মনোরম পরিবেশ। হাত মুখ ধুয়ে শিবলাল রঘুর খুলে দেওয়া ঘরে বিশ্রাম নিচ্ছেন। তিনতলা দোমহলা প্রায় রাজপ্রাসাদের সমান বাড়ি। বাড়ির চারপাশে রয়েছে প্রচুর খোলা জমি। কতগুলো যে ঘর আছে তা শিবলাল বলতে পারলেন না ঠিক করে। একতলাতেই দুটো ঘর খুলে দেওয়া হয়েছে তাদের থাকার জন্য। প্রতিটি ঘরই আয়তনে বেশ বড়। তাতে সাবেকি আমলের সেগুন কাঠের খাট, একদিকে বড় আয়না, আলমারি আর লোহার সিন্দুক রাখা আছে। এই বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই। ঘরের চার কোণে সুদৃশ্য ঝাড়বাতি লাগানো আছে। সন্ধে হলেই সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। লোহার সিন্দুকটার কাছে গিয়ে একবার দাঁড়ালো শীতেশ। তালা লাগানো। বাবা বলেছিলেন এই রকমই কোনো সিন্ধুকে রাখা আছে নাকি রক্তমুখী নীলা। এটা পেলেই সব বিপদ কেটে যাবে তাদের। শীতেশ অবশ্য এতে বিশ্বাস করে না। গ্রহ রত্ন সবই লোক ঠকানো ব্যবসা, বুজরুকি ছাড়া আর কিছুই না। বাড়িটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছা থাকলেও সে স্বাদ অপূর্ণ রয়ে গেল শীতেশের। কারণ তাদের দুটি ঘর ছাড়া সব ঘরেই ভারী ভারী তালা ঝোলানো। চাবি অবশ্য কিছু আছে বাবার কাছে, তবে বেশিরভাগটাই আছে রঘুর কাছে। শীতেশ ঠিক করলো দুজনের কাছ থেকে চাবি নিয়ে বাড়িটা একটু ঘুরে দেখবে। রান্না বান্না সেরে রঘু যখন তাদেরকে খেতে ডাকলো তখন বেলা হয়ে গেছে। বয়স্ক মানুষটা নিপুণ হাতে তাদের জন্য রান্না করেছে, তাদেরকে যত্ন করছে। বেশ খানিকক্ষণ ইতস্তত করে শীতেশ একসময় বলেই ফেলল, আমি বাড়িটার প্রতিটা ঘর একটু ঘুরে দেখতে চাই, চাবি পাওয়া যাবে? রঘু একবার তার দিকে সন্দিগ্ধ চোখে তাকালো, কিন্তু শীতেশের কথার কোনো উত্তর দিল না। তার হয়ে উত্তর দিলেন শিবলাল। আমার কাছে যেসব ঘরের চাবি আছে সেগুলো তোকে দিয়ে দেবো, তবে বেশিরভাগটাই রঘুর কাছে আছে, নিয়ে নিস। ছেলের দিক থেকে এবার রঘুর দিকে ফিরে বললেন, আচ্ছা বাবা তোমায় কোনো বিশেষ কোনো ঘরের চাবি বা সিন্ধুকের কোনো চাবি দিয়ে গেছিল? একটু মনে করে বলো তো। শীতেশ স্পষ্ট দেখল বাবার কথা শুনে রঘু যেন কেঁপে উঠল, কিন্তু শীতেশের তীক্ষ্ণ দৃষ্টির সামনে নিজেকে তৎক্ষণাৎ সামলে নিয়ে বলল, চাবি চাবি দিয়ে কি হবে ছোটবাবু? আপনারা এখানে কেন এসেছেন বলুন তো? শুধু কি বেড়াতে নাকি? শিবলাল এতক্ষণ মন দিয়ে রঘুর রান্না করা দেশি মুরগির ঝোল দিয়ে ভাত মেখে তৃপ্তি করে খাচ্ছিল। রঘুর প্রশ্নে খাওয়া থামিয়ে জ্বলন্ত চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য, রঘু কিন্তু সে দৃষ্টির সামনে চোখ নামিয়ে নিল না। উল্টে চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন শিবলালের সামনে। শিবলাল এবার দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তোমায় যেটুকু জিজ্ঞেস করা হয়েছে শুধু সেইটুকুর উত্তর দাও। চাকর বাকর হয়ে এত সাহস হয় কি করে? মালিকের কাছে কৈফিয়ত চাইছো তুমি? হ্যাঁ, এতদিন তো একা এখানে সবকিছু ভোগ করেছো, না জানি কি কি সব চুরি করে বাজারে বেচে টাকাও কামিয়েছো। এখন আমরা এখানে এসে যাওয়ায় খুব অসুবিধা হলো তোমার, তাই না? গলায় পারদ চড়ে গিয়েছিল শিবলালের। শীতেশের বেশ অস্বস্তিই হচ্ছিল। বাবার মধ্যে সে সমাজের ধনবান মানুষদের ঔদ্ধত্য দেখতে পাচ্ছিল। বুড়ো মানুষটা হয়তো তাদের ভালোর জন্যই জানতে চেয়েছে, তাতে এত রেগে যাওয়ার কি হলো? তবে রঘু কিন্তু রাগল না। সে হাত জোর করে বলল, অপরাধ নেবেন না হুজুর, আমি এমনি জিজ্ঞেস করছিলাম।
আপনার ঠাকুরদার আমল থেকে নুন খাচ্ছি এই পরিবারের। এই রঘু কোনোদিন নেমহারামি করবে না। আপনাকে সব ঘরের চাবি দিয়ে দেব, আপনি খুলে দেখে নিন। এক কণা ধুলো আমি এদিক থেকে ওদিকে রাখিনি। অত বড় মানুষটাকে তাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে শীতেশের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। বাবা বাড়িতে জেঠুর সামনে কখনোই গলা তুলে কথাই বলে না। এখানে এসে শিবলালের এই রূপ দেখে তাকে কেমন যেন অচেনা লাগছিল শীতেশের। রঘুর বিনয়ে ঠান্ডা হয়ে শিবলাল আবার খাওয়ায় মন দিলেন। খেতে খেতেই তিনি বললেন, আজ তো বিকেল হয়ে গেল, একটু পরেই ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। হ্যারিকেনের আলোয় ঘরগুলো দেখা যাবে না ভালো করে, ওগুলো বরং কালই দেখব। আজ বরং বাড়ির চারপাশটা ঘুরে আমাদের একটু দেখিয়ে দিও। রঘু কিছু না বলে তাদের খাওয়া সারা হতেই এঁটো বাসন নিয়ে চলে গেল। শীতেশ যখন বাবার সাথে বাড়ির বাইরে বেরিয়ে এলো তখন বিকেলও ফুরিয়ে আসতে শুরু করেছে। পশ্চিম আকাশ লাল হতে শুরু করেছে। গোল থালার মতো সূর্যটা একটা বড় ঝাঁকড়া গাছের আড়ালে গিয়ে লুকিয়েছে। সুযোগ বুঝে টুপ করে ডুবে গিয়ে নিশ্চিন্দপুরে সন্ধ্যা নামিয়ে আনবে। পাখিরা সব নিজেদের মধ্যে গল্প গাছা করতে করতে ঘরে ফিরছে। দেশে তাদের বিরাট বড় বাড়ি আছে এ কথা বাবা জেঠুর মুখে খালি শুনেছেই শীতেশ, কিন্তু তা যে এত বিশাল তা তার ধারণা ছিল না। এসে থেকে মুগ্ধ চোখে শুধু দেখেই যাচ্ছে সে। বাড়ির সিঁড়ি বেয়ে নেমে এসে তারা পাশে পুকুরের ধারে গিয়ে দাঁড়ালো। সাদা হাঁসেরা জলে সাঁতার কাটছে নির্ভারভাবে। বাঁধানো পাড়ের কাছে ঘাই মারছে বড় বড় রুই, কাতলা, কালবোস। রঘু যে বেশ দেখে শুনেই সব রেখেছে তার বলে দিতে হয় না। নিশ্চুপভাবে সবকিছু দেখছে ওরা। এমন সময় পিছন থেকে রঘু এসে ডাকলো, বাবু। শিবলালের মেজাজ শরীফ ছিল। তিনি পিছন ঘুরে হাসি মুখে বললেন, কি বলছো? সন্ধে হয়ে এসেছে, আপনারা এখানে আর থাকবেন না, চলুন ঘরে চলুন। আরে বাড়ির চৌহদ্দির মধ্যেই তো আছি, তুমি অত চিন্তা করো না। তুমি ঘরে হ্যারিকেন দিয়ে রাখো, আমরা আসছি। দরাজ গলায় কথাগুলো বলে শিবলাল আবার পুকুরের দিকে ফিরলেন। অল্প আলোয় পুকুরের টলটলে জলটা কালো হয়ে আসছে। তার মধ্যে থাকা কালো কালো মাছগুলোকে আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। শুধু ঘাই মারার শব্দেই তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। শিবলালের কথা শুনেও রঘু কিন্তু ফিরে গেল না। ওখানে দাঁড়িয়ে সামান্য ইতস্তত করে বলে উঠল, তবে বাবু, আপনার বাড়ির ওই দক্ষিণ পশ্চিমের মন্দিরের দিকে যাবেন না, জায়গাটা ভালো নয়। রঘুর গলার স্বরে এমন কিছু ছিল যার ফলে শিবলালের সাথে সাথে শীতেশও ঘুরে তাকালো। ভুরু কুচকে শিবলাল জিজ্ঞেস করলো, কেন, কি আছে ওখানে? আগে বাবু, বহুদিন ওইদিকে মানুষের পা পড়ে না, জঙ্গল টঙ্গল হয়েছে, সাপ খোপ না জানি আরো কত কি আছে, তাই বলছিলাম আর কি। রঘু বিনয়ের অবতার হয়ে বলে উঠল। তার উত্তরে বাপ বেটা সন্তুষ্ট হয়েছে কিনা তা এই অন্ধকারে ঠিক ঠাউর করতে পারল না রঘু। তবে শিবলালের মুখে আচ্ছা বেশ শুনে কিছুটা নিশ্চিন্ত হয়েই সে রাতের রান্নার জোগাড় করতে চলে গেল। রঘু চলে যাওয়ার পর তারাও ওখান থেকে সরে এলেন। তালটা কেটে গিয়েছিল আসলে। শীতেশ এতক্ষণ কোনো কথা বলেনি। এবার সে মৃদু স্বরে ডেকে উঠল, বাবা। কি বলছিস? শিবলাল বাড়ির পিছন দিকের অন্ধকার জায়গাটার দিকে তাকিয়েই উত্তর দিলেন, বলছি, রঘু যদি এই বাড়ির সব কিছুর খেয়ালই রেখে থাকে তবে মন্দিরের জায়গাটা পরিত্যক্ত কেন? নিত্য পুরোহিত কি এখানে পুজো করতে আসে না? বাড়িতে কেউ থাকে না বলে ঠাকুর সেবাও হবে না? এই কথা মা জেঠিমা জানতে পারলে কিন্তু ভয়ানক অনর্থ করবে। আরে রাখতো তোর মা জেঠিমার কথা, জানতে পারলে তারা কি করবে সেসব পরে ভাবা যাবে। কিন্তু তোর প্রশ্নটা আমার সত্যি ভাবাচ্ছে। বাড়িতে মন্দির থাকতে কেন ঠাকুর সেবা হবে না?
এই রঘু লোকটার ব্যবহার বেশ সন্দেহজনক লাগছে আমার। বেটাকে চেপে ধরতে হবে। এখন চত ওপাশটা গিয়ে দেখি। রঘু সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে শিবলাল বাড়ির পিছন দিকে যেতেই উদ্যত হলো। সীতেশ বাধা দিয়ে বলল, কিন্তু বাবা, ওখানে যদি সত্যিই বিষাক্ত সাপখোপ থাকে? আরে হাতে গাছের ডাল ডাল কিছু নিয়ে নে না। বলে শিবলাল নিজেই দুটো গাছের ডাল কুড়িয়ে একটা ছেলের হাতে দিয়ে আর একটা নিজের হাতে নিয়ে এগোতে লাগলেন। কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। বড় বড় ঘাস আর ঝোপ তাদের গতি রুদ্ধ করে দিল। হাতের ছোট ছোট ডাল দিয়ে কত আর পথ করে নেওয়া যায়। তা সত্ত্বেও কৌতূহলবশতই এগোতে লাগলেন তারা। অন্ধকারের মধ্যেও একটা মন্দিরের অবয়ব চোখে পড়ল তাদের, আর তার পাশেই একটা চৌকো ঢিবি চোখে পড়ল। ঢিবির উচ্চতাও মন্দিরের সমান, নয়তো এই জঙ্গল পেরিয়ে তা তাদের চোখে ধরা দিত না। সুন্দর কারুকার্য মন্দিরের পাশে এমন উঁচু বেঢপ ঢিবি করার প্রয়োজন পড়ল কেন? সময়ের স্রোতে মাটি জমে যে তা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন তারা। হঠাৎ শিবলালি বললেন, না, এবার ফেরা যাক। অন্ধকারে আর গিয়ে লাভ নেই। কোথায় কি ঘাপটি মেরে পড়ে আছে। সীতেশও সে কথার নীরবে জবাব দিয়ে ফিরে এলো। এত সময় ধরে একটা বেটে খাটো ছায়ামূর্তি তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। এবার সেটি পা টানতে টানতে বেরিয়ে এলো ঢিবির আড়াল থেকে। সে রাতে খেতে বসে কথা আর বেশি এগোলো না। দুজনেই চুপচাপ খাওয়া শেষ করে ঘুমোতে চলে গেলেন। কাল আবার সকাল থেকেই কাজ শুরু করবে তারা। এতগুলো ঘরের এতগুলো জিনিস হাটকে একটা রক্তমুখী নীলা খুঁজতে সময় লাগবে বইকি। তার উপর কাল আবার গুরুদেব এসে পৌঁছাবেন এখানে। তিনি এলে তবেই হয়তো নীলাটা সহজে পাওয়া যাবে। সীতেশ ভাবছিল কত তাড়াতাড়ি এখান থেকে ফিরে দলের সবার মুখোমুখি দাঁড়িয়ে আজকের অনুপস্থিতির কৈফিয়ত দিয়ে ভারমুক্ত হবে সে। কৈফিয়তটা দেবেই বা কিভাবে, আর কিভাবে দিলে সেটা বেশি বিশ্বাসযোগ্য হবে? নিজেদের ভাবনায় মগ্ন থাকায় দুজনের কেউই লক্ষ্য করল না রঘু তাদের কাছে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাদের। কলকাতার মতো নিশ্চিন্তপুরে এখনো বিজলি বাতি এসে পৌঁছায়নি। এখানে তাই দেখবার জন্য হেরিকেনের আলো আর আরামের জন্য প্রকৃতির বিশুদ্ধ বাতাসই ভরসা। গ্রামে অবশ্য কোনোটারই অভাব বিশেষ নেই, আর প্রকৃতির স্নিগ্ধ শীতল বাতাস সত্যিই আরামদায়ক। সীতেশ তাই ভরপেটে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। অবশ্য নতুন জায়গা, নতুন পরিবেশ, অস্বস্তি হওয়াটাই তো স্বাভাবিক। মাথার কাছের খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সীতেশ। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সে যে ঘরে শুয়েছে সেখান থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। পুকুরের জলে চাঁদের আলো পড়ে জলটা রূপো গলা রং নিয়েছে। ঠান্ডা হাওয়ায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলি মাথা দোলাচ্ছে। সীতেশের মনটা খুব ভালো হয়ে গেল। ও এক দৃষ্টে চেয়ে রইল বাইরের দিকে। কাছেই কোথাও একটা পেঁচা কর্কশ্বরে ডেকে উঠল। গ্রামের দিকে রাতের সৌন্দর্য খানিকটা ভয়ঙ্কর হয় বটে, ক্ষতিকারক জেনেও একে কিন্তু উপেক্ষা করা যায় না। না, এত সহজে তার আর ঘুম আসবে না। সীতেশ বিছানা ছেড়ে উঠে পড়ল। জানলার কাছে দাঁড়িয়ে আকাশের গোল চাঁদের দিকে চেয়ে রইল মুগ্ধ নয়নে।
কতক্ষণ এভাবে চেয়েছিল ঠিক নেই। আচমকা একটা খসখস শব্দে চমক ফিরল তার। কাছেই যেন কেউ পা ঘষে ঘষে হাঁটছে অতি সন্তর্পণে। সীতেশ ভালো করে আবার কান পাতল। হ্যাঁ, ওই তো আবার শোনা যাচ্ছে। এবার ওর চোখ পড়ল সামনের দিকে। চাঁদের আলোয় পুকুরের পাশের গাছগুলো অদ্ভুত সব ছায়ার সৃষ্টি করেছে, কিন্তু তার মধ্যেও সীতেশ দেখতে পেল একজন বেটে মোটা লোক পা টেনে টেনে হেঁটে যাচ্ছে। তার চলায় কোনো তাড়া নেই, যেন সে জানে তার হাতে অনেক সময় আছে ধীরে সুস্থে কাজ গুছিয়ে নেওয়ার জন্য। হঠাৎ দেখলে তাকে একটা মোটা বাচ্চা বলেই মনে হয়, কিন্তু তার আজানুলম্বিত হাত চলার ধরন দেখলে সে ভুল ভাঙে অচিরেই। সীতেশ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল সেই দিকে। বেটে মোটা মূর্তিটা পা টেনে টেনে একবার এদিক থেকে ওদিকে আর একবার ওদিক থেকে এদিকে হেঁটে বেড়াতে লাগলো। হেঁটে হেঁটে সে যেন পাহারা দিচ্ছে, যেন সে সতর্ক নজর রাখছে কেউ যেন পালাতে না পারে। এমন সময় সীতেশের এই ঘোর কেটে গেল। সে লক্ষ্য করে দেখল মূর্তিটা এদিক থেকে ওদিকে, মানে সেই মন্দিরের দিকে গিয়ে আর ফিরে এলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন সে ফিরে এলো না, তখন সীতেশ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একরাশ অস্বস্তি ও কৌতূহল নিয়েই সে চোখ বুজল, কিন্তু ভালো করে খেয়াল করলে সে দেখতে পেত তার ঘরের দরজায় বাইরে থেকে আসা আলোয় একটা বেটে মোটা মূর্তির দীর্ঘ ছায়া পড়েছে। বাড়ির সামনের টানা খোলা বারান্দায় বিকেলের আলোয় 2 কাপ চা হাতে নিয়ে বসেছেন শিবলাল ও সীতেশ। চা পানীয়টির চল যদিও এই নিশ্চিন্দপুরে আমদানি হয়নি এখনো। এই বস্তুটি শিবলালেরা নিজেদের সাথে করেই নিয়ে এসেছেন। সীতেশই রঘুকে বুঝিয়ে দিয়েছে কিভাবে বানাতে হয়। রঘুও মন্দ বানায়নি। সারাদিন আজ বিস্তর খাটুনি গিয়েছে। সকাল থেকে শুরু হয়েছে রক্তমুখী নীলার খোঁজ। বাড়ির সমস্ত ঘর, সিন্দুক, কুলুঙ্গি কোনো কিছুই বাদ রাখেনি তারা। কিন্তু রক্তমুখী নীলা তো দূরের কথা, এক কুচি ঝুটো পাথর পর্যন্ত পাওয়া যায়নি। শিবলালের এখন সন্দেহ হচ্ছে আদেও সেসব কিছু আছে তো এই বাড়িতে, নাকি পুরোটাই গল্প। তার উপর গুরুদেবেরও আজ আসার কথা ছিল এখানে, কিন্তু তিনি আসতে পারলেন না। একজন লোকের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মালায় চাকি ভেঙে গেছে। তিনি এখন বিছানায় শয্যাশায়ী। আজ কেন, এখন কতদিন যে উনি মাটিতে পা রাখতে পারবেন না তার ঠিক নেই। শিবলাল যেন নিশ্চিন্দপুরে বসে থেকে আর সময় নষ্ট না করেন, সত্বর যেন কলকাতায় ফিরে আসেন, এমনটাই লিখেছেন তিনি চিঠিতে। কলকাতায় ফিরে যাওয়ার কথা শিবলাল নিজেও ভেবেছিলেন, কিন্তু ব্যবসার উন্নতির একমাত্র পন্থাটি হাতে করে না নিয়ে গেলে যে দাদার তীব্র কটূক্তির শিকার হতে হবে, এ চিন্তাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। চিন্তিত মুখে চায়ে চুমুক দিচ্ছিল শিবলাল। চমক ভাঙল ছেলের কথা শুনে। সীতেশ বলছে, বাবা, বাড়িতে তো কোথাও কিছু খুঁজে পাওয়া গেল না। যদি মন্দিরে লুকানো থাকে, মানে বিপুল ধনসম্পত্তি রক্ষা করার দায়িত্ব হয়তো মন্দিরের দেবতাকেই দেওয়া আছে। আর ভেবে দেখো, ওই দিকটায় কিন্তু কেউ পা দেয় না, জঙ্গলে ভর্তি হয়ে আছে। ওখানটায় যদি খোঁজা যায়। ছেলের কথাটা মনে ধরল শিবলালের। সত্যি তো, এই সম্ভাবনার কথা তো মাথায় আসেনি। সবই যখন খোঁজা হলো, এটাই বা বাদ যায় কেন? না,
আর দেরি করে লাভ নেই, আজ এক্ষুনি খুঁজতে হবে। দ্বিগুণ উত্তেজনায় উঠে দাঁড়ালেন শিবলাল। প্রাপ্তির আশায় উজ্জ্বল হয়ে উঠল তার চোখ মুখ। কিন্তু তাদের উত্তেজনাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিল পিছন থেকে আসা রঘুর কণ্ঠস্বর। গম্ভীর সাবধানী গলায় সে বলল, খবরদার বাবু, মন্দিরের ওদিকে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। ওই স্থান অভিশপ্ত, ওখানে অপদেবতা আছে। সে আগলে আছে তার ধন সম্পত্তি, কারো সেখানে যাওয়া সে পছন্দ করে না। এমনিতেই আমার মনে হচ্ছে আপনারা কাল ওদিকে গিয়েছিলেন, গন্ধে গন্ধে সে উপস্থিত হয়েছে এ বাড়িতে। তার পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। দয়া করে ওখানে গিয়ে নিজের প্রাণকে আর ঝুঁকিতে ফেলবেন না। হাত জোর করে কাতর অনুরোধ করল রঘু। কিন্তু শিবলালের শিরায় উপশিরায় তখন জমিদারি রক্ত বান ডেকেছে। রঘুর সমস্ত সাবধানবাণী এক ফুয়ে উড়িয়ে দিয়ে তিনি বলে উঠলেন, চুপ, একদম চুপ। যত সর উদ্ভট কথা। আমি স্পষ্ট বুঝতে পারছি এই সব কিছু তোরই চাল রঘু। এতদিন ধরে এখানে আছিস, একা সব ভোগ করছিস। আমরা তো এখানে থুতু ফেলতেও আসি না। নিশ্চয়ই তোর কোনো দুষ্কর্মের প্রমাণ লুকোনো আছে ওখানে, তাই বারবার আমাদের ওখানে যেতে বাধা দিচ্ছিস। কিন্তু আমি তো যাবই। আমি নিশ্চিত ওখানেই লুকোনো আছে সব ধনরত্ন, যদি না রঘু সব বেঁচে দিয়ে থাকে। আয় শুধু, এক্ষুনি চল ওখানে। রঘুর কথাগুলো একেবারে অবিশ্বাস করতে পারেনি সীতেশ। বিশেষত তার কথা শুনেই সীতেশের গতকাল রাত্রের কথা মনে পড়ে গেল। কিন্তু বাবার রুদ্ররূপ দেখার পর তাকে বাধা দেওয়ার সাহস হলো না সীতেশের। বাবার পশ্চাৎ অনুসরণ করে সীতেশও চলল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে। এক কোণে পড়ে থাকা একটা কোদাল আর লাঠি হাতে তুলে নিল দুজনেই। তাদেরকে ওদিকে যেতে দেখে রঘু আর স্থির থাকতে পারল না। কাতর অনুরোধ করতে করতে সেও চলল ওইদিকে। উফ! মুখে যন্ত্রণা কাতর একটা শব্দ করেই বা পায়ের বুড়ো আঙুল চেপে বসে পড়ল সীতেশ। তার হাতের মুঠোর ফাঁক দিয়ে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। পথে পড়ে থাকা কোনো পাথরে হোঁচট খেয়ে নখ উপড়ে গিয়েছে তার। ছেলের গলার শব্দ পেয়ে থেমে গিয়েছিলেন শিবলাল। রঘু সীতেশের পাশেই বসে পড়ে তার পায়ের ক্ষত পরীক্ষা করছিল। শিবলাল বললেন, রঘু, তুমি সীতেশকে নিয়ে বাড়ি ফিরে যাও। ওর পায়ে মলম লাগিয়ে দাও। আমি একাই যাচ্ছি। না, এই নিয়ে আর কোনো কথা হবে না। শিবলাল এগিয়ে গেলেন। অসহায় মুখে সেদিকে একবার তাকিয়ে রঘু ধরে ধরে সীতেশকে দাঁড় করালো। তারপর তাকে নিয়ে গেল বাড়ির ভিতরে। মরে আসা আলোতেই দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে গেলেন শিবলাল। আগের দিনই লাঠি দিয়ে আঘাত করে করে নরম ঝোপগুলিকে শুইয়ে দিয়েছিল তারা। আজ আর তাই বেশি বাধা পেতে হলো না। সাবধানে এগিয়ে চললেন শিবলাল। এখন পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে। আকাশে আজ চাঁদের ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। ঘোর কালো অমানিসা আজ। একটা লণ্ঠন আনলে ভালো হতো, কিন্তু এখন আর ফিরে গিয়ে কাজ নেই। মন্দিরের চূড়োর পাশেই ওই তো দেখা যাচ্ছে চৌকো স্তূপটা। অন্ধকারে আরো ঘন অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে সেটা। শিবলাল আর সেই স্তূপটার মধ্যে দূরত্ব আর 5 হাত মাত্র। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চললেন শিবলাল সেই চৌকো স্তূপটার দিকে। সরসর করে তার পায়ের কাছ দিয়ে কি একটা যেন সরে গেল। শিবলালের গতি কিন্তু তাতে রুদ্ধ হলো না। এখন তার আর স্তূপের মধ্যেকার ব্যবধান মাত্র 2-3 হাত। জঙ্গল এইখানটা একটু পাতলা হয়ে এসেছে। আগাছা না সরিয়েই সামনে এগিয়ে যেতে পারছেন শিবলাল। কিন্তু তিনি খেয়াল করলে দেখতে পেতেন এই পথটা সম্প্রতি তৈরি হয়েছে।
খুব সম্প্রতি কেউ ভারী পায়ে গাছগুলিকে মুড়িয়ে ভেঙে বেরিয়ে এসেছেন এখান থেকে। একসময় স্তূপটার একদম সামনে এসে উপস্থিত হলো শিবলাল। মাথার ওপর দিয়ে একটা রাতচরা পাখি কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল। সামনেই একটুখানি ছোট্ট ঘুপচির মতো ফাঁকা জায়গা, সোজা হয়ে কেউ ঢুকতে পারবে না। শিবলাল কোদালটা বাইরে রেখে গুড়ি মেরে ভিতরে প্রবেশ করল। ভ্যাপসা একটা গন্ধ এসে নাকে ঝাপটা মারল শিবলালের। ভেতরটাও খুব বেশি প্রশস্ত নয়, মাকড়সার জাল এসে লাগছে তার চোখে মুখে। এই জায়গাটা আরো বেশি অন্ধকার। এভাবে তো কিছুই দেখা যাবে না। একটু যেন দমে গেল শিবলাল। তারপরেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা তার মাথায় এলো। তার কাছে তো দেশলাই আছে। সত্যিই তো, এতক্ষণ এই কথাটা মাথাতে আসেনি কেন তার? পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বার করে ফস করে একটা কাঠি জ্বালাতেই ছোট্ট জায়গাটা আলোকিত হয়ে উঠল। মাথা ঘুরিয়ে জায়গাটা দেখতে লাগলো শিবলাল। আলোটা এসে স্থির হলো একটা মূর্তির ওপর। একটু এগিয়ে গেলেন শিবলাল আরো ভালো করে দেখবার আশায়। একটা কিম্ভূত দেখতে মূর্তি। মুখটা অদ্ভুত ধরনের। শুধু মুখই নয়, গোটা শরীরটাও অদ্ভুত। ঠোঁটে আবার হলুদ কিসের একটা প্রলেপ লাগানো। বেটে মোটা মূর্তিটার হাত দুটো লম্বায় হাঁটু ছাড়িয়েছে। চোখের দৃষ্টি যেন কেমন ক্রূর। এটাই কি তবে সেই মূর্তি? শিবলাল কিছুক্ষণ মূর্তিটাকে ভালো করে দেখল। এবার নজর গেল তার মূর্তিটার পায়ের কাছে। পায়ের কাছে ওটা কি রাখা? একটা বাক্স না? হ্যাঁ, একটা বাক্সই বটে। এটাই কি তবে ধনরত্নের বাক্স? রঘুর কথা যদি সত্যি হয় তাহলে এটাই সেই বাক্স। লোভে চকচক করে উঠল শিবলালের চোখ। বাক্সটা খুলে একবার দেখতে ইচ্ছে করল তার, কিন্তু হাতের কাছে এমন কিছুই নেই যা দিয়ে একে ভাঙা যাবে। যাকে বাক্স হয়তো পরে ভাঙা যাবে, এই কথা ভেবে শিবলাল বাক্সটাকে হাতে তুলে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলেন মন্দির থেকে। রক্তমাখা আঙুলটা ধুইয়ে দিয়ে মলম লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছে রঘু। বাবা ওখানে একা চলে গেল। যদি তার কিছু হয়ে যায় এই ভয়েই শীতে ছটফট করতে লাগলো। অলৌকিক কিছু না থাক, ওই জঙ্গলে সাপ খোপ তো থাকতেই পারে। রঘুকে সেই সম্ভাবনার কথাই বলছিল সীতেশ। এমন সময় ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসা শিবলালকে দেখে বাক্যরহিত হয়ে গেল দুজনেরই। হাঁপাতে হাঁপাতে ভয়ার্ত কণ্ঠে শিবলাল বলে উঠলেন, ও আসছে, ও আসছে, ও আসছে আমার পিছন পিছন। কিন্তু কিন্তু এই বাক্স আমি কিছুতেই দেবো না ওরাতে। আমি আজকেই কলকাতা চলে যাব, আজকেই। সীতেশ, তোর জন্য আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুই ভালো করে থাকিস। আর দাঁড়ালেন না তিনি। বাক্সটাকে বুকের ভিতরে আঁকড়ে ধরে ছুটে গিয়ে গাড়িতে বসলেন তিনি। ওই স্তূপ থেকে বেরিয়ে আসার পরেই পিছনে একজোড়া পায়ের শব্দ পেয়েছিলেন উনি। প্রথমে এটাকে মনের ভুলই ভেবেছিলেন, কিন্তু সন্দেহ নিরসনের জন্য একবার পিছনে তাকিয়েই সেই ভুল ভেঙেছিল তার। আর তারপরই ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছেন তিনি। আশ্চর্য ছিল পিছনের সেই পদশব্দ, একই রকম ধীর স্থির। কিন্তু এত সহজে পালাতে পারলেন না শিবলাল। গাড়িতে বসে বহু চেষ্টার পরেও গাড়ি চলল না। উপায়ন্তর না দেখে গাড়ি থেকে নেমে পদব্রজে রেল স্টেশনের দিকে হাঁটা লাগালেন শিবলাল। বাবার উদ্বিগ্ন মুখ দেখে রঘুর নিষেধ সত্ত্বেও ঘরে নিশ্চিন্তে বসে থাকতে পারল না সীতেশ। আহত পা নিয়ে জলকাদার মধ্যে বাইরে বেরিয়ে এলো সে। তার পিছন পিছন বেরিয়ে এলো রঘু। জলকাদাকে উপেক্ষা করে সে এগিয়ে চলেছে স্টেশনের দিকে। মাঝে মাঝে অবশ্য তার পদশব্দ ক্ষীণ হচ্ছে। আসলে সে পিছন ঘুরে দেখে নিচ্ছে কেউ তাকে অনুসরণ করছে না তো। এখন যদি তার মুখে সামান্য আলো ফেলা হয়
তবে দেখা যাবে তার মুখে এখন একই সাথে যুগপৎ খেলা করছে ভয় ও সাবধানতা। বারবার পিছন ঘুরে দেখতে গিয়ে রুদ্ধ হচ্ছে তার গতি। এদিকে ধুতির কাছা খুলে তা পথের জল কাদায় পড়ে একেবারে নোংরা হয়ে গেছে। ঘামে ভিজে পরনের ফতুয়াটা লেপ্টে গিয়েছে শরীরের সাথে। পথের দুপাশে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো এক পা বিশিষ্ট দানবের মতোই মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই সব গাছের ওপর থেকেই একটা প্যাঁচা কর্কশ্বরে ডেকে উঠে রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। শিবলাল কান পেতে শোনার চেষ্টা করল পিছনে কারো পা টেনে টেনে চলার শব্দ আসছে কিনা। হ্যাঁ, ওই তো শুনতে পাচ্ছে সে। কেউ একজন অতি কষ্টে তার ভারী শরীরটা যেন টানতে টানতে এগিয়ে আসছে তারই দিকে। শিবলালের ভয় এবার চতুর্গুণ বেড়ে গেল। ধুতি সামলে সে দৌড়ানোর উদ্যোগ করল, কিন্তু জল কাদা বিশিষ্ট পিচ্ছিল এবড়ো খেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল সে। ডান পায়ের গোড়ালিতে দারুণ ব্যথা পেয়ে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। হাতের মধ্যে আঁকড়ে থাকা পুডলিটা আরো শক্ত করে ধরে রাখলো সে বুকের কাছে। কিছুতেই এটাকে হাতছাড়া করা যাবে না। এটাই যে এখন তার বেঁচে থাকার একমাত্র পথ। সেই জিনিসটা কিছুতেই সে অন্য কারোর হাতে তুলে দেবে না। ছুটে পালাতে হবে এক্ষুনি তাকে এখান থেকে। কিন্তু পায়ে যা ব্যথা লেগেছে তাতে তার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। ছুটে পালানো তো অনেক দূরের ব্যাপার। এবার নিকষ কালো রাতের বুক চিরে তার সামনে এসে দাঁড়ালো আরও একটা জমাট বাঁধা অন্ধকার। আকৃতিতে সে খর্বকায়, হাত পা মোটা মোটা আর বেটে বেটে। শিবলালের চোখ মুখ ভয়ে সাদা হয়ে গেল। এবার নিয়তির অমোঘ পরিণতিকে মেনে নিয়ে বেটে খাটো ছায়ামূর্তিটি তার মোটা হাত দিয়ে সজোরে শিবলালের মাথায় এক আঘাত হানল। মাথার খুলি ফেটে দুই ফাঁক হয়ে গেল। লাল রক্তের সাথে বেরিয়ে এলো থকথকে ঘিলু। পথের জল কাদার সাথে মিশে গিয়ে সেটি এক অদ্ভুত রঙের সৃষ্টি করল। সেদিকে তাচ্ছিল্য ভরে একবার তাকিয়েই এক হ্যাঁচকা টানে শিবলালের বুকের ভেতর থেকে কেড়ে নিল বাক্সটা। তারপর যেমন ধীর পায়ে পা টেনে টেনে এসেছিল সেভাবেই ফিরে গেল নিজের স্থানে। ঝোপঝাড়ের আড়াল থেকে বিস্ফারিত চোখে জন্মদাতার হত্যা দেখল সীতেশ। সীতেশ বাবার কাছে যেতে চেয়েছিল, কিন্তু রঘু তার হাত মুখ চেপে ধরে থাকায় সীতেশ নড়াচড়া তো দূরের কথা, টু শব্দটিও উচ্চারণ করতে পারল না। একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রঘুর কাঁধে। জ্ঞান ফিরতেই উঠে বসল সীতেশ। বাবার কাছে পৌঁছবার জন্য ছটফট করতে লাগলো। রঘুকে জিজ্ঞেস করতে লাগলো, ও কে? কে ও? কেন মেরে ফেললো আমার বাবাকে? চুপ করো গো ছোট দাদাবাবু, চুপ করো। আমি এই জন্যই বারণ করেছিলাম, এ গয়না এভাবে নেওয়া যায় না। এ যে হস্তরের জিনিস, ওকে পুজো না দিয়ে যে গয়না নিতে যাবে তাকেই মেরে ফেলবে। রঘুর কথা শুনে কান্না থেমে গেল সীতেশের। সে অবাক করা গলায় বলল, হস্তর? হস্তর কি? হস্তর হচ্ছে এক অপদেবতা গো, মহারাষ্ট্রের অপদেবতা। ওকে পুজো করে সন্তুষ্ট করতে পারলে যেমন ধন সম্পত্তি পাওয়া যায়, তেমনি নিজের সম্পত্তি পুজো করে গচ্ছিত রাখা যায়। ফের যদি তুমি তা ফেরত নিতে চাও, তবে আবার তোমার হস্তরকে পুজো করে সন্তুষ্ট করতে হবে। তোমার ঠাকুরদা ইংরেজদের হাত থেকে সম্পত্তি বাঁচানোর জন্য সবকিছু হস্তরকে দিয়ে গিয়েছিল। সেই থেকে আজও এই অপদেবতা সব রক্ষা করে চলেছে। ইংরেজরা পাশের গা অব্দি লুটপাট চালিয়ে ফিরে গেছে, কিন্তু এ গায়ে আসেনি। হস্তর আপন পর চেনে না গো, ওর কাজ শুধু রক্ষা করা, আরো সেটাই করে চলেছে। তাই জন্যই আমি ছোট বাবুকে বারণ করেছিলাম বারবার। আমার কথা শুনলে
এভাবে বেঘরে প্রাণটা দিতে হতো না। আবার কান্নায় ভেঙে পড়ল রঘু, কিন্তু শুকনো চোখে বসে রইল সীতেশ। কলেজের পড়া শেষ হতেই জেঠুর সাথে নিজেদের পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে সীতেশ। দেশ বদলাবার, সমাজ বদলাবার স্বপ্ন আর সে দেখে না। কথা না রাখতে পারার অপরাধে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দল থেকে। সীতেশের মুখ দেখে অবশ্য মনে হয় না যে সে খুব বেশি কষ্ট পেয়েছে। এখন ব্যবসার অবস্থা ভালোই। সেই সময় পুরনো বিশ্বস্ত সাপ্লায়াররাই তাদেরকে ঠকিয়েছিল। শঙ্করলাল মাঝে মাঝে আক্ষেপ করেন এই ভেবে যে সেদিন যদি আরেকটু ভালো করে সকলকে বাজিয়ে নিতেন তবে আর শিবলালকে নিশ্চিন্দপুরে যেতে হতো না, এভাবে তার প্রাণও যেত না। সেই ঘটনার পর সীতেশ আরো গম্ভীর হয়ে গিয়েছে। বাবার মৃত্যুশোক মনে করেই কেউ তাকে আর বিরক্ত করে না, কিন্তু কেউ জানে না গোপনে সে হস্তরকে পুজো করে সন্তুষ্ট করার পদ্ধতি শিখতে শুরু করে দিয়েছে। আপনারা শুনছিলেন ভোগ লিপসা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের অফিসিয়াল ফেসবুক পার্টনার ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে হাজির হব আরও নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।